পৃথিবীর সবচেয়ে বড় দুইটা সংখ্যালঘু নির্যাতনকারী মানে মুসলমানদের নির্যাতনকারী দেশ হলো, একটা হলো ইসরায়েল আর একটা হলো ভারত। মুসলমানদের জন্য কিন্তু আসলে প্রতিটি দিনই আশুরা, প্রতিটি দিনই কারবালা, এটা একজন কবিও আগে বলেছেন। আজকে 100টি মুসলিম দেশের প্রতিনিধি এখানে আসছে, অথচ রাহবার যখন জীবিত ছিলেন, তিনি যখন মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছিলেন, এক হতে বলছিলেন, তখন কিন্তু কেউ আসেনি। সীমানা দুনিয়ার, কিন্তু মানুষ তো আসমানের। এই বিদায়কে বলা হচ্ছে ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক দাফন। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ টক শোতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কাজল হায়দার। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই, আমাদের টক শো দেশ এবং দেশের বাইরে অগণিত দর্শক শ্রোতা এবং আমাদের তরফ থেকে আজকের অনুষ্ঠান আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও স্বাগত। আমরা জানি যে আজকে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হবে তার জন্মস্থানে। এছাড়াও আমরা আলাপ করব গতকাল এবং আজকে আবার হামলা প্রতি হামলা শুরু হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে। তারপরে আপনার ইরানে কিছু অভিযোগ আছে ন্যাটোকে নিয়ে, ট্রাম্পের কিছু তো অভিযোগ থাকতেই পারে। তো সবকিছু বিষয়ে কোথা থেকে আজকে শুরু করবেন আপনি? অবশ্যই সারা পৃথিবী এখন যেই জায়গায় আছে ইরানের ঘটনাতেই আছে, এবং ইরানের দুইটা ঘটনা, একটা হলো মার্কিনীদের সাথে যুদ্ধ, আরেকটা হলো ইরানের তাদের যে সর্বোচ্চ শহীদ রাহবারের বিদায়। এবং এই বিদায়কে বলা হচ্ছে ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক দাফন। বিপজ্জনক, আচ্ছা আচ্ছা। কারণ মার্কিন ইসরায়েলিরা কিন্তু হামলা করছেই, এবং তাদের এই যুদ্ধের কারণে কিন্তু 100 দিনের উপরে তার দেহ মোবারককে দাফন করা রাখা হয়েছিল। এবং এই প্রথম আপনি দেখলেন যে পৃথিবীর ইতিহাসের সর্ববৃহৎ মানব সমাবেশ, আর দুই হলো এক দেশ ছাড়িয়ে আরেক দেশে তার জানাজা। এটা অভূতপূর্ব। এবং এইটাকে আপনি এইভাবে বলতে পারেন যে সীমানা দুনিয়ার, কিন্তু মানুষ তো আসমানের। সুন্দর বর্ণনা। তো সেই হিসাবে এই পবিত্র নগরীতে গিয়েছিল, এবং শুধু এই না, যদি নিরাপত্তা সংকট না থাকতো, আমি ইরানি সরকারি সূত্র থেকে জেনেছি যে পাকিস্তানেও তার জানাজা নিয়ে যাওয়া হতো, এবং পাকিস্তানিদের পক্ষ থেকে, পাকিস্তানি জনগণের পক্ষ থেকে ইরানি সরকারের প্রতি আবেদন করা হয়েছিল, ব্যাপক আবেদন। কিন্তু আপনি জানেন যে পাকিস্তানের তো এমনি নিরাপত্তা ব্যবস্থা একটু ভঙ্গুর, এবং ওইখানে কেওয়াজ আছে, এই কেওয়াজের ফলে একটা সমস্যা তৈরি হতে পারে বড় ধরনের, অনেক মানুষ হতাহত হতে পারতো। এই জন্য ইরান সরকার এবং পাকিস্তানি দুইজনেরই পরবর্তীতে এটা সিদ্ধান্ত নেওয়া। তাইলে এই যে দেখেন যে পৃথিবীর ইতিহাসে একজন রাষ্ট্রনায়ক, পৃথিবীর মানুষ মনে করতেছে রাষ্ট্রনায়ক, উনি রাষ্ট্রনায়ক পেরিয়ে অনেক উপরে, ধর্মীয় নেতা। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে মুসলমানদের যে 4 খলিফাও ধর্মীয় নেতা ছিলেন, তারপরে আবার 12 ইমাম শিয়া মাযহাবের তারাও ধর্মীয়, তাদের পরবর্তীতে যাদেরকে খুব পৃথিবীতে খুব হাতে গোনা 1-2 জন পাওয়া যায়, তার মধ্যে ইমাম খোমেনি আর এখনকার যে রাহবারি খামেনি, এই দুইজনের এই লেভেলটা হলো এইরকম। তো এই অবস্থায় আপনি পৃথিবী দেখেন, এখানে কিন্তু বিপজ্জনক দাফন, যেমন তাদের এই বিমান হামলা, মিসাইল হামলার মধ্যে ইরানে এই মুহূর্তে 100টি বেশি দেশের কূটনৈতিক প্রতিনিধি এবং রাষ্ট্রীয় প্রতিনিধি অবস্থান করছে এর মধ্যেই কিন্তু, এবং সেই বিদেশি প্রতিনিধিদেরকে কিন্তু প্রচন্ড নিরাপত্তার মধ্যে রাখা হচ্ছে, এবং তাদের মুভমেন্ট আপনার সাজোরা গাড়ি টাড়ি এইসব দিকে দিয়ে মুভমেন্ট করানো হচ্ছে। এবং তারা সারা পৃথিবীর 100টি দেশের মানুষ, নেতৃত্বরা সরাসরি দেখছেন মার্কিনী আগ্রাসন, এবং মানে ইটস এ লাইভ প্রোগ্রাম। তো এইটা কিন্তু মার্কিনীদের একটা বিশাল কূটনৈতিক পরাজয়, যেটা তারা চিন্তাও করতে পারেনি। এবং তারা যেভাবেই বলুক, আপনার দেখেন যে বাকের কালিবাফ ইরানের উপর যে এই অবস্থায় যে হামলা চলছে, এই হামলায় উনি কিন্তু, ইরানিরা কিন্তু এখন শোকের একদম চূড়ান্ত পর্যায়ে, যার কারণে এটা কিন্তু তারা ঠিক সেইভাবে অ্যাপ্রোচ করতেছে না। তারপরেও বলতেছে আঘাত করলে আপনারা পাল্টা আঘাত পাবেনই, এতে কোনো সন্দেহ নেই, এবং অযথা আপনারা হাত পা ছোড়াছড়ি করবেন না, মার্কিনী এবং ইসরায়েলদের বলছে, যে এর ফলে আপনারা এই সংকটকে আরো গভীরে নিয়ে যাচ্ছেন, এবং এর থেকে আপনারাই বেরোতে পারবেন না, এবং সংযত হন, নাইলে আপনারা আরো বেশি সংকটে পড়বেন, এবং হরমুজ ইরানের নিয়ন্ত্রণাধীন থাকবে, মার্কিন নিয়ন্ত্রণাধীন কখনোই হবে না। তো এইটা তারা একদম ক্লিয়ার বার্তা দিয়েছে। এবং আপনার কালকে দেখলাম টিভিতে একজন দুই শহীদের পিতা ইরানে, ওই যে ইরাক ইরান যুদ্ধের সময় শহীদ হয়েছিল তার সন্তানরা, উনি খুব করুণ ভাষায় বলছেন যে আজকে 100টি মুসলিম দেশের প্রতিনিধি এখানে আসছে, অথচ রাহবার যখন জীবিত ছিলেন, তিনি যখন মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছিলেন, এক হতে বলছিলেন, তখন কিন্তু কেউ আসেনি।
আমরা যদি 100টা রাষ্ট্র, ইসরায়েল, আমেরিকা, এইসব রাষ্ট্রের বিরুদ্ধে একমোট করে বালুও ছুড়তাম, এই দেশগুলো ধ্বংস হয়ে যেত। কিন্তু আপনারা তখন আসেননি, এখন আসছেন। যাক, আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা আসছেন, আপনারা বুঝেন, এবং মুসলিম উম্মার এখনো সময় আছে ঐক্যবদ্ধ হন। তো এইটা ছিল তার এক বার্তা। এই যে মুসলমানদের এই হিস্ট্রি সারা পৃথিবীতে আপনি খেয়াল করেন, মুসলমানদের জন্য কিন্তু আসলে প্রতিটি দিনই আশুরা, প্রতিটি দিনই কারবালা। এটা একজন কবিও আগে বলেছেন, এবং বাস্তবে কিন্তু তাই। দেখেন সারা পৃথিবীতে সব জায়গায় বিভিন্ন দেশে সংখ্যালঘু নির্যাতন হয়, কিন্তু সংখ্যালঘু নির্যাতন কারা হয়? এই সংখ্যালঘু সব মুসলমান। হ্যাঁ, এবং পৃথিবীর সবচেয়ে বড় দুইটা সংখ্যালঘু নির্যাতনকারী মানে মুসলমানদের নির্যাতনকারী দেশ হলো, একটা হলো ইসরায়েল আর একটা হলো ভারত। এটা কিন্তু সারা পৃথিবীতে ওপেন, কিন্তু কেউ এটা নিয়ে কোনো কথা বলে না। মানে মুসলমানদের মারতে পারলেই যেন সব। অথচ পৃথিবীর ইতিহাসে দেখেন, প্রথম বিশ্বযুদ্ধ বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলেন, যত বড় বড় ম্যাসাকার, কোনোটাতেই কিন্তু মুসলমানদের হাত নাই। সব জায়গায় অন্য ধর্মের লোকদের হাত, কিন্তু সব দায় মুসলমানদের ঘাড়ে চাপায় তারা। হ্যাঁ, এবং এই কারণেই যে রাহবারের যে এই যে শাহাদাতের ঘটনা, এর আগেই কিন্তু সবসময় কিন্তু বিশেষ করে শিয়া মাযহাবের আলেমরা বলেন যে অপমান মুসলমানদেরকে কখনো স্পর্শ করে না, যারা প্রকৃত মুসলমান। এবং এই যে রাহবারের যে শাহাদাত, এর মধ্যে দিয়ে কিন্তু পৃথিবীতে 3টা অভূতপূর্ব ঘটনা ঘটেছে। আচ্ছা, তার একটা হলো যে ইরানের মধ্যে যে একটু ঝামেলা দেখছিল বিশ্ববাসী, সেটা কিন্তু বিশ্ববাসী অবাক বিস্ময়ে আবার দেখলো যে ইরানি জাতি কিন্তু চরম ভাবে ঐক্যবদ্ধ। তো ইরানকে ঐক্যবদ্ধ করলো, এবং কালকে যারা ইরাকে টেলিভিশন ফুটেজ গুলা দেখেছেন, ইরাকে যে আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গেল নাজাফ, তারপরে কারবালায়, নাজাফ থেকে বের করতেই জানাজা সে বের করতে 12 ঘন্টা লাগছে। এত বেশি মানুষ সমাবেশ হয়েছে, যেটা কিন্তু ইরানে হয়নি, এত সময় লাগে নাই। তারপরে কারবালায় নিয়ে গেছেন, কারবালায় সেটা পর সেইখানেও ডিলে হয়েছে, কারণ আজকে যেই টাইমে ইরানে পৌঁছার কথা সেই টাইমে কিন্তু পৌঁছেনি, ডিলে হয়ে পৌঁছেছে ওনার মাশহাদে যে দাফন। তো এবং মাশহাদেও ব্যাপক সমাবেশ হয়েছে। ওই অঞ্চল মানে ইরানের তো বিভিন্ন বিশাল রাষ্ট্র, বিভিন্ন পার্ট, ওই অঞ্চলের সমস্ত লোকজন ওদিকে আশ্রয় পড়ছে, এবং সেইখানেও আজকে দুপুরের মধ্যে দাফন হওয়ার কথা ছিল, সেটা তো হবেই না। ধারণা করা হচ্ছে রাতের মধ্যে, বিকেলের মধ্যে হওয়ার কথা ছিল, এটা রাত গভীর হয়ে যাবে, কারণ মানুষের এত সমাবেশ। এই হলো 2টা, ঐক্যবদ্ধ এবং মানুষের। এবং সারা পৃথিবীর মুসলমানরা, মানে এই যে একদল ফতোয়াবাজ হুজুর দেখবেন সারা দেশে, উনি কাফের, উনি কাফের, উনি মুসলমান না, উনি এই তকমা দিতে থাকে, তকমা বাজে লোকগুলো সমাজের, এরা কিন্তু সমাজের নিকৃষ্ট কীট। এদের দিকে কিন্তু কোনো সাধারণ মানুষ এদেরকে অনুসরণ করে না। হ্যাঁ, তারপরে আরেকটা বিষয় আপনি খেয়াল করবেন যে মুসলমানদের অনেক ধর্মীয় গ্রুপ আছে, কেউ বলে 72টা, কেউ বলে 79টা। তো সেটা যাই হোক, আপনি যদি একটা ফতোয়া দেন, আপনি তো ফতোয়া দেওয়ার সময় বলবেন যে ভাই আমি মুসলমানদের অমুক গ্রুপের পক্ষ থেকে বলছি, আমাদের গ্রুপের সিদ্ধান্ত অনুযায়ী এটা। তো যিনি এই যে বিভিন্ন লোকদের কাফের বলে, এরা কিন্তু বাংলাদেশে এদের অনুসারীর সংখ্যা 1%-এরও কম, অথচ এরা এমন ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ইলেকট্রনিক্স মাধ্যমের মাধ্যমে বলে যে সারা দেশের মানুষরা বিভ্রান্ত হয়ে যায় যে আরে এইটা কি। অথচ সে কিন্তু এই সাধারণ মানুষ কিন্তু এই লোকের চিনেও না অবশ্যই। হ্যাঁ, বাংলাদেশের সাধারণ মানুষ আপনি সব সময় দেখবেন বাংলাদেশের মুসলমানদের ইসলামটা হলো সুফিবাদী এবং খুব নরমপন্থী। বাংলাদেশ কোনো দিকে ঝুট ঝামেলায় জড়াইতে চায় না, এবং বাংলাদেশ এই ধর্মীয় কেওয়াজের মধ্যেও ঢুকতে চায় না। এই ছিল বাংলাদেশের স্বাভাবিক নিয়ম, কিন্তু এইখানে এই অদ্ভুত কিসিমের লোকগুলো এসে মানুষকে বিভ্রান্ত করে পশ্চিমাদের। আর তৃতীয় যে জিনিসটা হলো, এই যে সারা বিশ্বের মুসলমানদের আনাচে কানাচে, যেই লোকটি আয়াতুল্লাহ খামেনির নামও জানতো না, সে প্রথমবার ফেসবুক, সমাজে ইউটিউব ইত্যাদি মাধ্যমে দেখার মাধ্যমে সে দেখলো আয় হায়, তো ভয়াবহ ব্যাপার, অসম্ভব জনপ্রিয়, এবং মানুষ তার জন্য এইভাবে। আর তৃতীয়ত হলো এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পতন আরো ত্বরান্বিত, যেটা তারা কল্পনাও করতে পারে না। এবং অলরেডি ট্রাম্প সেটা গতকাল নেটোর বৈঠকে বলছে যে আমি হয়তো বাঁচবো না, কারণ আমাকে কিন্তু ওরা টার্গেট, মানে সে নিজে তো বুঝতে পারছে অপকর্ম করলে তো আপনি সেটা শিকার হবেনি। তো এই গেল এই জায়গাগুলো। তারপরে আপনার এখন যেটা হলো যে আজকে ওনাকে নিয়ে যাওয়া হবে তার যে জন্মস্থান মাশহাদ। গত 1939 সালে ইনি জন্মগ্রহণ করেন, যে শহীদ রাহবার। এবং মাশহাদ হলো ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর, এবং সেখানে 30 লাখের উপরে মানুষ বাস করে। আমাদের দেশের মতো তার এত ঘনবসতি না, ওদের দেশ মানে বিশাল বড় দেশ। তারপরে বিশেষ করে শিয়া মুসলমানদের কাছে এই শহরটি আরো বেশি মানে পবিত্র গুরুত্ব রাখে, কারণ শিয়া মাযহাবের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরত ফাতিমা তুজ-জাহরা সালামুল্লাহ আলাইহির পরে হযরত আলী থেকে মানে আমরা যে অপেক্ষা করছি সারা পৃথিবীর মুসলমান ইমাম মাহদী আসলাম পর্যন্ত, এই 12 জন পবিত্র
ইমাম বলে তারা। তো ইমাম মাহাদি বাদ দিলে পৃথিবীতে আর 11 জন ইমাম ইন্তেকাল করেছেন। তো তাদের মধ্যে একজন হলেন ইমাম রেজা আল ইসলাম, তার মাজার হলো এই শহরে, যার ফলে শিয়া মাযহাব এবং স্বাভাবিক মুসলমানদের কাছে নবীর যে নাতি হিসাবে উনি খুব পবিত্রতার দাবিদার এবং শ্রদ্ধার অধিকারী। তো ওনাকে এই মাজার কমপ্লেক্সেই কবর দেওয়া হবে। এবং এর আগে আপনি জানেন যে ইরানের যে বর্তমান রাহবার নতুন নির্বাচিত হচ্ছেন মুস্তাফা খামেনি, ওনারও জন্ম তার পিতার শহরেই। এছাড়া যে আপনার সাবেক প্রেসিডেন্ট যে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন ইব্রাহিম রাইসি, ওনারও জন্ম এই শহরে ছিল এবং 24 সালে হেলিকপ্টার দুর্ঘটনায় তিনি মারা যান। এবং এরপর তাকেও কিন্তু ইমাম রেজা আল ইসলামের কমপ্লেক্সেই দাফন করা হয়। ইরানের অনেকের ধারণা ছিল যে বর্তমান রাহবার যদি স্বাভাবিকভাবে তার শেষ করেন, জীবনকাল শেষ করেন, তাহলে রাইসি পরবর্তী ধর্মীয় নেতা হবে, তার সেই রকম ব্যক্তিত্ব ছিল এবং গ্রহণযোগ্যতাও ছিল। তো যাক, সেটা তো আর হয়নি। তো এখন ওনার দাফনের পরে বোঝা যাবে কি হয়। আর সন্ধ্যায় তো আসলে হবে না, সন্ধ্যা হতে হতে রাত হয়ে যাবে, যে মানুষের যে ঢল। তো আর এইদিকে এই অবস্থায় কিন্তু ওই যেটা বললাম যে সবচেয়ে বিপজ্জনক দাফন, কারণ মার্কিনীরা গত পরশুদিন রাত থেকে ইরানের উপর হঠাৎ করে হামলা শুরু করে দিয়েছে। আসলে তারা হয়েছে কি, দেখছে যে বিশ্বকাপ দিছে, তারপরেও মানুষের নজরের দিক থেকে ছড়ছে না। তারপরে ট্রাম্পের নানান বক্তব্য ছড়ছে না। তাহলে এই যে পৃথিবীর ইতিহাসে বিশাল মানব সমাবেশ, গণসমাবেশ, এবং এই যে তারা যেটা দেখতে প্রস্তুতি ছিল না পশ্চিমা বিশ্ব, যে সীমানা ছাড়িয়ে একজন লোক, মানে এটা পৃথিবীতে ভবিষ্যতেও আর কখনো হয় কিনা সন্দেহ, যে এক রাষ্ট্রের সীমানা ছাড়িয়ে আরেক রাষ্ট্রে এই লোকটার এত জনপ্রিয়তা, মানুষ এইভাবে আসছে, এইটাকে যেন বিশ্ববাসীর চোখ থেকে আড়াল করা যায়, এই জন্য আমেরিকা মূলত এই হামলাগুলো শুরু করেছে। এবং এই হামলার প্রথম দিন তারা হামলা করেছে, প্রত্যাঘাত পেয়েছে, এবং দ্বিতীয় দিনেও হামলা করলো, কিন্তু দ্বিতীয় দিন ইরানের পক্ষ থেকে সেই রকম প্রত্যাঘাত দেওয়া হয়নি, কারণ এই মুহূর্তে দাফন শেষ করাটা জরুরি। এই জন্য তারা এখন হয়তো একটু থমকে আছে। এবং মার্কিনীদের এই হামলায় ইরানে আপনি খেয়াল করবেন যে 8 জন সেনা কর্মকর্তা শাহাদাত বরণ করেছেন। তো এইটা একটা ইরানিরা এটা দিছে। আর বিনিময় যদিও ইরান হামলা করেনি, কিন্তু তারপরেও বাহরাইনে এবং কুয়েতে তারা খুব সতর্ক অবস্থা রয়েছে। আর ইরানের আপনার বিভিন্ন যে শহরগুলো আছে, তারা আপনার চাবাহার, বন্দর আব্বাস, এগুলোতে মার্কিন হামলার পরেও ইরানিরা চুপচাপই আছেন, এখনো কোনো দিচ্ছে, আক্রমণ করতেছে কিন্তু সেই লেভেলের করতেছে, মানে হালকা জাস্ট জবাব দিচ্ছে, কারণ তাদের কাছে এখন দাফনটা শেষ করাটা জরুরি, এই কারণে তারা সেই জায়গাটায় অপেক্ষা করছেন। তারপরেও মার্কিন ৫ম নৌবহরের যে সদর দপ্তর জানিয়েছে তাদের এখানে হামলা চালানো হয়েছে, সেখান থেকে ধোঁয়া বের হতে দেখছে। এবং ইরানের পাল্টা হামলা, স্বাভাবিকভাবে ইরান কিন্তু একেবারেই ছাড়বে না, মানে ওই যে জানাজার জন্য মানে কাউন্টার না দিলে তারা আবার কিন্তু পেয়ে বসবে। তো এই কারণে ইরান, তো মার্কিনীরা সেন্টকম দাবি করেছে তারা ইরানের 90টি লক্ষ্যবস্তুতে হামলা করেছে। তো ইরানের পক্ষ থেকে এখনো কয়টি লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে সেটা বলা হয়নি। আর ইরানের পক্ষ থেকে আরেকটা বলা হয়েছে যে ন্যাটো সম্মেলন আপনি দেখলেন, সেইখানে বলা হয়েছে যে ন্যাটোর যে আপনার ইউরোপীয় মিত্র দেশগুলো, তারা মার্কিনীদের সব রকম সহায়তাই করছে, যদিও তারা প্রকাশ্যে বলছে করেনি। কারণ হিসেবে ইরান ব্যাখ্যা করেছে যে ন্যাটোর যে মহাসচিব মার্ক রুতে, তার যে বিভিন্ন বক্তব্য, এইসব বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণিত হয় যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে হামলা, এই অবৈধ আগ্রাসন, ইউরোপ কোনোভাবেই নিরপেক্ষ ছিল না, এবং তারা তাদের নিজেদের ভূখণ্ড, সামরিক ঘাঁটি এবং অবকাঠামো ব্যবহার করতে দিয়েছে। এবং এই বিনা উস্কানির এই আগ্রাসন এবং এর ভয়াবহ পরিণতির দায় তারা এড়াতে পারবে না বলে ইরান জানিয়েছে। কারণ ইরান গত 3-4 দিন আগেই সতর্ক করে দিয়েছিল যে আসলে ইউরোপ এই হামলা জড়িত, এবং আমরা ভবিষ্যতে এটা দেখবো। তার মানে ইউরোপও কিন্তু একেবারেই ফাঁকা জায়গায় নাই। এবং মার্ক রুতে যুক্তরাষ্ট্রের এই সর্বশেষ ইরান হামলাকে একেবারেই প্রয়োজনীয় বলে মন্তব্য করেছে। তার মানে কি প্রকাশ্যে এসে বলল, তাদের সমর্থন স্বীকার করে দিলেন, মানে কূটনৈতিকভাবে এতদিন বলতে পারতেছিল না, এখন সম্মেলনে এসে বলে দিলেন। তো এই ক্ষেত্রে আপনার ন্যাটোর কিন্তু অন্যতম অংশীদার আমাদের মুসলিম দেশ তুরস্ক, একমাত্র মুসলিম দেশ। তো তুরস্কও কিন্তু এই ক্ষেত্রে দায় এড়াতে পারে না, কারণ তুরস্কও কিন্তু ন্যাটোর অনেক ঘাঁটি আছে, এবং সেই সব ঘাঁটিগুলো আমেরিকাকে ব্যবহার করতে দিয়েছে কিনা এই নিয়ে যথেষ্ট সন্দেহের বিষয় আছে। যদিও ইরান এই মুহূর্তে
কারণ আপনি ফাইট করতেছেন শত্রু আরেকটা বাড়ায় লাভ নেই। বানালে এই মুহূর্তে যদিও আজারবাইজানের ঘাঁটিও ব্যবহার করছে, ইরান কিন্তু ওইদিকে হিট হিট করতেছে না, চুপচাপ আছে। এই মাথাগুলাকে ইরান টার্গেট করতেছে, পরে আস্তে আস্তে এগুলো ধরবে। তো এই হলো আর কি। আচ্ছা, তেলের দামের কি অবস্থা? তেলের আচ্ছা, দাম না, এর মাঝখানে আপনি আরেকটা খেয়াল করবেন যে ন্যাটো জোটের এই যে মানে তুরস্কের কিন্তু অনেক আকাঙ্ক্ষা ছিল যে ট্রাম্প F-35 প্রজেক্টে এই তুরস্ক সফরেই হয়তো টার্কির জন্য খুব ঘোষণা দিবেন, কিন্তু এটা কিন্তু খুব জাতে মাতাল তালে ঠিক আর কি মূলা ঝুলে রাখছে, মূলা ঝুলায় রাখছে। এবং হ্যাঁ বলতেছে হ্যাঁ এটাতে তো আসলে তুরস্ককে আমরা এখন নিতেই পারি, কারণ সে তো আমাদেরকে অনেক হেল্প করেছে ন্যাটোর সদস্য হিসেবে। তো আমরা কিন্তু এটা আবার পুনর্বিবেচনা করবো। ইসরায়েল কিন্তু আবার ট্রাম্পকে বলে দিয়েছে যে না, এরদোগান বা তুরস্ক এখনো আমাদের ওই রকম বিশ্বস্ত বন্ধু না, যদিও আবার ইসরায়েল কিন্তু ন্যাটোর সদস্য না, তারপরেও কিন্তু সে এটা বলেছে। তো যার ফলে এখন টার্কি কিন্তু আসলে একটা ডাবল ধামাকার মধ্যে আছে, মানে তাকে ইউরোপীয় ইউনিয়নেও পূর্ণাঙ্গ সদস্য করা হচ্ছে না, তাকে ন্যাটোতে রাখছে কিন্তু আবার ন্যাটোর সবকিছু তার সুবিধা সে পাচ্ছে না। এদিকে ন্যাটোর সম্মেলনে যেটা আরেকটা হয়েছে যে আমেরিকা কিন্তু ন্যাটোকে যতই বকাঝকা করুক আবার ন্যাটো থেকে অস্ত্রের অর্ডার নিয়েছে প্রায় $80 বিলিয়ন, হ্যাঁ মানে বাণিজ্যটা করে নিয়েছে। আবার ন্যাটোর যে সম্মেলনে যেই বিষয়টা সবচেয়ে আলোচনা হয়েছে যে ট্রাম্প কিন্তু আবার বলে দিয়েছে যে আমি এইসব অস্ত্রের অর্ডার নিচ্ছি কিন্তু তোমাদেরকে আর আগের মতো সেইভাবে সহায়তা করবো না। তার মানে ইউরোপকে সে কিন্তু আবার নিরাপত্তাহীনতার মধ্যেও রেখেছে। হ্যাঁ, মানে অনেকটা এরকম এক বউর সাথে এক লোকের অনেকগুলা বউ, তো এক বউ সাথে তো সে ঝগড়া করছে তোরে কিন্তু আমি তালাক দিয়ে দিতে পারি, তো সেই বউ কিন্তু আতঙ্কে আছে। তো ন্যাটোর অবস্থা যে কোনো সময় আমি তালাক দিয়ে দিতে পারি। তো এই জন্য ন্যাটোর এখন টেনশনে পড়ে গেছে। তাদের ন্যাটোর দেশগুলোর কিন্তু অস্ত্রের ওই ধরনের দ্রুত উৎপাদনের প্রোডাকশন লাইন নাই, এইটা তারা দেখেছে যে তুরস্কের মধ্যে আছে। এই জন্য ন্যাটো আবার এখন তুরস্ককে আলাদা কিছু অর্ডার দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে, এবং সেদিকে তুরস্কের সাথে যেমন তুরস্কের আপনার বিভিন্ন রাডার সিস্টেম, ড্রোন আছে, মিসাইল আছে, এগুলো ন্যাটো এদিকে আগ্রহী হয়ে উঠছে। এবং ন্যাটো আরেকটা দেখেছে যে তাদের বাইরে ইউক্রেনের এই প্রোডাকশন লাইনটা খুব ভালো, কারণ ইউক্রেনকে ন্যাটো এবং আমেরিকা শেষ পর্যন্ত সবকিছু সাপ্লাই দিতে পারছিল না, তখন কিন্তু তারা নিজেরাই এগুলো দ্রুত উৎপাদন করে ফেলছে। তো এইটাও ন্যাটোর চোখে পড়েছে যে তারা আসলে ইউক্রেন এবং তুরস্ক থেকে নানান ধরনের অস্ত্র কিনতে পারে আর কি। তো এই হলো এই দিকের অবস্থা। আমরা একটু তেলের বাজারে যাই। আর আরেক দিকে তেলের বাজার স্বাভাবিকভাবেই আমরা এর আগেও দেখেছি যে যখনই যুদ্ধ, ওই যে ট্রাম্প করতো কি সপ্তাহের শেষ দিকে এইসব যুদ্ধের এক ধরনের কথা বলতো যাতে সপ্তাহের প্রথম দিনে আবার দাম না বাড়ে, মাঝখানে আবার একটু ঝামেলা থাকে। তো এখন তো আর সেই সময়টা নেই, এখন আবার নতুন করে যে যুদ্ধ শুরু হয়েছে, স্বাভাবিকভাবেই হরমুজ বন্ধ হয়ে যেতে পারে যে কোনো সময়। এই কারণে আপনার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের যে সময় হিসাব অনুযায়ী সর্বশেষ মানে আজকে আমরা এখন যখন কথা বলছি তখন আপনার আন্তর্জাতিক যে ব্র্যান্ড ক্রুড অয়েল সেইটার দাম প্রতি ব্যারেল $78.85 পৌঁছেছে, মানে প্রায় $80 কোটায় পৌঁছে গেছে আবার। কিন্তু গত সপ্তাহে $70 নেমে গেছিল, আবার বেড়ে গেছে। আর যেটা যে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট সেইটার দামও বেড়ে $74.34 পৌঁছেছে। তো এইটা মানে প্রতি আমরা এখন যখন কথা বলছি বা আমাদের এইটা এখন যখন রেকর্ড হচ্ছে, পরে যখন প্রচারিত হবে দেখা যাচ্ছে এটা $80 ছাড়া যেতে পারে যে কোনো মুহূর্তে। ধন্যবাদ আতিক ভাই, আপনি প্রতিটা বিষয় খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছে। আশা করি দর্শকরা সেগুলো বুঝতে পেরেছেন, আর না বুঝতে পারলে আমাদেরকে কমেন্ট করবেন, আমরা ওই অংশটা আবার আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেব। আমাদের ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন। পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানগুলো আপনারা উপভোগ করছেন, দেশের নাম সহ জায়গার নাম, আপনার নিজের নাম লিখে পাঠাবেন। আন্তর্জাতিক যে কোনো বিষয় আপনি যদি জানতে চান সেই বিষয়টা আমাদের ইমেল করতে পারেন বা আমাদের কমেন্টে লিখতে পারেন, আমরা সেই বিষয়ে আলাপ আলোচনা অবশ্যই করব। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এই বলে আজকের মতো অনুষ্ঠানটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।